সাংবাদিক বৈঠক রয়েছি। আমি কুণাল ঘোষ এবং আমার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান এবং অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে বিজেপি আর আক্ষরিক অর্থেই গাঁজাখোর বিজেপিতে পরিণত হয়েছে। বিজেপির আগে বলতে হবে গাঁজাখোর, গাঁজাখোর বিজেপি। নর্মালি আর বিজেপি বলা যাবে না। আগে থেকেই এই মাদক কারবারিদের সঙ্গে বিজেপির লেনদেন ছিল। এর আগেও এক মক্ষী রানী ধরা পড়েছিলেন, পরবর্তীকালে বিজেপির পদে ঢুকে গেছেন। বিভিন্ন বিস্তারিত আমি বা দেবাংশু আমরা বলবো। বিজেপির সঙ্গে এই মাদক ব্যবসায়ীদের আত্মিক সম্পর্ক। কিন্তু এবার এই যে হাওড়ার সাঁকরাইলে কান্দুয়া গ্রাম পঞ্চায়েত, তো সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়, তার বাড়ি থেকে 41 কেজি তার কিছু বেশি গাঁজা উদ্ধার হয়েছে। মাদক গাঁজা উদ্ধার হয়েছে। এ রূপা রায় কে? রূপা রায় বিজেপির পঞ্চায়েত সদস্য। তার স্বামীকে, তিনিও বিজেপির নেতা, তাদের কিষাণ মোর্চার নেতা, তিনি গ্রেফতার হয়েছেন। এবং সেই রূপা রায়ের স্বামী নিমাই রায় গ্রেফতার হওয়ার পর দেখা যাচ্ছে একের পর এক প্রভাবশালী নেতার সঙ্গে তাদের মাখো 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 ছবি। পুলিশ এফআইআর লঞ্চ করেছে এবং খুব স্পষ্টভাবে আজ প্রকাশ্যে ধৃত বলছেন যে আমি গাঁজার ব্যবসা করি, দীর্ঘদিন ধরে করি, এখানে তৃণমূল বা অন্য কেউ আমায় ফাঁসায়নি, বিজেপির লোকেরাই আমাকে ফাঁসিয়েছে। তাহলে যে লোক গাঁজার ব্যবসা করে সেই লোককে বিজেপি পদ দেয় কি করে? বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজা ব্যবসা। তো এরপরেও কি বিজেপিকে গাঁজাখোর বিজেপি বলা যাবে না? আমরা কয়েকটি ছবি আপনাদের দেখাবো। তার আগে বলি, ধরুন এই শুভেন্দু অধিকারীর সঙ্গে এই গাঁজাখোর গাঁজার ব্যবসায়ীর ছবি। নিমাই রায় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী, তাদের বাড়ি থেকে 41 কেজি গাঁজা, আর বলছেন যে গাঁজা আমার ব্যবসা। গর্বের সঙ্গে বলছেন আমি তো গাঁজার ব্যবসা পারিবারিক ব্যবসা, আমার বাবার সময় থেকে চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে গাঁজার ব্যবসায়ীদেরকে বিজেপি দলে নিচ্ছে, পদ দিচ্ছে, প্রার্থী করছে। আর এইখানেই আমি একটা কথা বলে দেবাংশুকে বলবো, আর আমি একটু আমাদের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটু এফআইআর বা অন্য ছবিগুলো দেখাতে। আমি একটা কথা বলি, এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব। এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি। তা এই ছবিগুলো নিয়েও তো কথা বলতে হবে। তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর? শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায়, নাচে, এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না? এই যে গাঁজার কারবারিদের সঙ্গে মিশছে, এই যে গাঁজার কারবারির সঙ্গে ছবি শুভেন্দু অধিকারীর, যে শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, সোজা লাফাচ্ছে, মুখ বেঁকাচ্ছে, এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার, যে তাতে অন্য কোনো প্রভাব কিছু আছে কিনা। এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো, গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে, পঞ্চায়েত সদস্য করা হচ্ছে, দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে, এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে, আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ। আমি একটু অনুরোধ করব যে একটু আপনারা দেখুন এই ছবিগুলি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ, এ তো পরপর বিজেপি নেতৃত্বের
এইসব গাঁজার পাতা উদ্ধার হয়েছে, এইসব গাঁজার পাতা নিয়ে এদের ব্যবসা। এবার বিজেপির এই, এবার ধরুন পুলিশ এফআইআর লঞ্চ করেছে, পুলিশ এফআইআর দিয়েছে, তারপরেও তদন্ত চলছে, আস্তে আস্তে সব বেরোবে। তো সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য, বিজেপি আনুষ্ঠানিকভাবে গাঁজাখোর দলে পরিণত হয়েছে। বিজেপির অতীতেও কানেকশন ছিল, দেবাংশু বিস্তারিত বলবে। এবং এখন এই যে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তার স্বামী অ্যারেস্ট হচ্ছে, তার বাড়ি থেকে যে এই যে গাঁজার পাহাড় উদ্ধার হচ্ছে 41 কেজি, এবং সগর্বে ঘোষণা করছে বিজেপির নেতা যে হ্যাঁ আমি গাঁজার ব্যবসা করি, আমার বাবাও গাঁজার ব্যবসা করতেন, আমার পারিবারিক গাঁজার ব্যবসা, এবং আমাকে তৃণমূল ফাঁসায়নি, আমাকে বিজেপির লোকেরা ফাঁসিয়েছে। এবার তদন্ত হোক, এই গাঁজা কোথায় কোথায় যায়, কারা জড়িত। এর আগে তো আমরা দেখেছি এখানে বিজেপির এই নেতাদের ছবি প্রভাব খাটিয়ে এই গাঁজার ব্যবসা রমরমা হয়েছে কিনা, এই বিজেপি নেতাদের সঙ্গে গাঁজা চক্রের কি সম্পর্ক, এর সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি। আর বিজেপির সঙ্গে কতটা মাদক চক্রের বারবার যুগে যুগে বিভিন্ন জায়গায় কানেকশন, দেবাংশু আপনাদের সবিস্তারে জানাচ্ছে। নমস্কার। ঠিক আছে, নমস্কার। দেখুন, ঘটনাটা প্রকাশ্যে এসছে, বিজেপি নেত্রী রূপা রায় এবং তার স্বামী, তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে, এটার দ্বারা একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, বিজেপি মানেই গাঁজা, গাঁজা মানেই বিজেপি। এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে। যখনই হেরোইন থেকে শুরু করে গাঁজা, যে কোনো কাণ্ডে আপনি যদি রাজনৈতিক যোগ খোঁজেন, এর আগে বহুবার দেখা গিয়েছে বিজেপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এরম ঘটনার যোগ পাওয়া গিয়েছে। কুণালদা যে কথা বললেন যে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে যেভাবে কথাবার্তা বলেন, যেভাবে রিয়্যাক্ট করেন, সেগুলো দেখে স্পষ্টভাবে মনে হয় তিনি গাঁজা সেবন করেই এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। কারণ শুভেন্দু অধিকারীর হাবভাব বিজেপিতে যাওয়ার পরই বদলে গিয়েছে, এবং আমাদের ধারণা উনি 2020 শেষের দিক থেকেই ভীষণ মাত্রায় গাঁজা সেবন শুরু করেছিলেন, যেই কারণে অমিত শাহের হাঁটু ধরে জড়াজড়ি করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবং পরবর্তীকালে তার গাঁজার মাত্রা অত্যন্ত পরিমাণ বাড়তে থাকায় তিনি এখন এরকম প্রায় আধা পাগল ধরনের হয়ে গিয়েছেন। আমাদের বক্তব্যের জায়গা হচ্ছে, এর আগেও আপনাদের মনে আছে যে বিজেপির একজন নেত্রী পামেলা গোস্বামী, তার কাছ থেকে কোকেন উদ্ধার হয়েছিল, এবং সেই পামেলা গোস্বামী কিন্তু চিৎকার করে অ্যারেস্ট হওয়ার সময় একটা কথা বলেছিলেন যে বিজেপির বাংলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীর যিনি সহযোগী ছিলেন রাকেশ সিং, তিনি নাকি তাকে ফাঁসিয়েছেন। আজকে আবার এই বিজেপির কিষাণ মোর্চার নেতা তিনি আবার বলছেন তাকে নাকি বিজেপির লোকেরা ফাঁসিয়েছেন। আচ্ছা, কিষাণ মোর্চা কথার অর্থ কি? যারা চাষবাস করেন তারাই তো। তো এই গাঁজার চাষটাকেও কি বিজেপি কিষাণ মোর্চার, মানে গাঁজার চাষও যিনি করেন তিনিও কি কিষাণ মোর্চার দায়িত্ব পেতে পারেন? মানে এটাকেও কি বিজেপি লিগাল চাষের আন্ডারে ধরে? কারণ ইনি যে কিষাণ, ইনি কিসের চাষ করেন, কিসের ব্যবসা করেন, এটা না দেখেই কি বিজেপি তাকে পদ দিয়েছিল? এটা কিন্তু আমাদের জানা নেই। গাঁজার অঙ্কটা কিন্তু কম নয়, 41 কিলো গাঁজা। যে 41 কিলো গাঁজা মোটামুটি এক মাসের জন্য বিজেপির টপ লিডারশিপকে যা আপনারা ব্যবহার করতে দেখেন সেই ব্যবহার করতে উদ্বুদ্ধ করতে পারে। এর আগেও আমরা জানি 2023 সালে পাঞ্জাবে ইন্দার আকবাল সিং তিনি শিরোমণি আকালি দল ছেড়ে বেরিয়ে আসেন এবং দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন পার্শ্বতম সোধি। এই পার্শ্বতম সোধিকে, ইনি 23 কিলোগ্রাম হেরোইন সহ গ্রেফতার হয়েছিলেন, এবং ঘটনাচক্রে এই ব্যক্তি স্বয়ং অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেছিলেন। অর্থাৎ পামেলা গোস্বামী থেকে শুরু করে পরবর্তীকালে তার মুখ থেকে রাকেশ সিং এর কথা বেরিয়ে আসা, আপনি পরশুরাম সোধির কথা বলুন, কিংবা আপনি হালফিলের যে রূপা দেবীর বাড়ি থেকে তার হাজবেন্ড ধরা পড়েছেন তার কথা বলুন, এটা বারংবার প্রমাণিত হচ্ছে। তার সঙ্গে যে ছবিগুলো বারংবার উঠে আসছে, সুকান্ত মজুমদারের সঙ্গে এই আমাদের গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি, স্বপন বাবুর সঙ্গে এই গাঁজা নিয়ে ধরা পড়া ব্যক্তির ছবি, এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, এখানে তাদের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিজেপি দলটাই কোথাও গিয়ে গাঁজার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা প্রতিনিয়ত তাদের রাজনৈতিক বক্তব্য শুনে ভাবি এত গাঁজাখুরি কথা তারা বলেন কোথা থেকে, এত এমন কথা বলেন কোথা থেকে যার লজিক নেই, যে বক্তব্যের কোনো যুক্তি নেই। আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সম্পূর্ণভাবে গাঁজার ওপর ভিত্তি করে বাংলার মাটিতে চলছে, এবং সেই গাঁজা তাদের ভিত্তি, কোকেন তাদের ভবিষ্যৎ।
এই হচ্ছে বর্তমানে ভারতীয় জনতা পার্টি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের বহু নেতার সঙ্গে বহু জায়গায় ছবি দেখিয়ে অনেক দাবি করে এসছেন এতদিন, সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন। আমরা প্রশ্ন করতে চাই, তাহলে শুভেন্দু বাবু থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে সুকান্ত মজুমদার, তাদের সঙ্গে যেই গাঁজার চাষি কিষান, কোট আনকোট গাঁজার কিষান, তার সঙ্গে যে তাদের ছবি দেখা গেল, সেই ছবি প্রকাশ্যে এলো, তাহলে এই ছবি নিয়ে তাদের যুক্তি বা তাদের বক্তব্য কি হবে? তারা কি এটা আজকে ইনি বুক চাপড়ে একটা কথা বলছেন, বলে আমার বাবাও গাঁজার ব্যবসা করতো, আমিও গাঁজার ব্যবসা করি, আমার ছেলেও গাঁজার ব্যবসা করবে, এইটা করেই তো আমরা এত বছর সংসার চালিয়েছি, আমার ছেলেকে বড় করেছি। অর্থাৎ গাঁজার ব্যবসা তিনি করতেন, এটা বুক চাপড়িয়ে বলছেন। এই কথাটা পুলিশ জানতে পারলো, এই কথাটা ভারতীয় জনতা পার্টির নেতারা জানতে পারলেন না? যারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে প্রশ্ন করেন যে তৃণমূলের নেতারা এটা জানতেন না, তৃণমূলের সরকারের এই মন্ত্রী ওটা জানতে পারেননি, তা আমি আজকে প্রশ্ন করছি যাকে কিষাণ মোর্চার নেতা করে রেখে দিয়েছিলেন, তার যে বংশ পরম্পরায় গাঁজার ব্যবসা, এই তথ্যটা আপনাদের কোনো নেতা জানতে পারেনি? এই তথ্যটা আপনারা জানতেন না? আপনাদের হাওড়ার নেতা, আপনাদের রাজ্যের নেতারা জানতেন না? শুভেন্দু বাবুর মতো নেতা জানতেন না? সুকান্ত বাবুর মতো যে নেতা জানতেন না? সবাই সবটা জানতেন। তার থেকে গাঁজার সাপ্লাই নিয়ে হয়তো সেবন করতেন, অথবা হয়তো পরবর্তীকালে দেখা যাবে এই গাঁজার ব্যবসা করে যে অর্থনৈতিকভাবে লাভবান তিনি হয়েছেন, তার ভাগ বাটোয়ারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবার সমান সমান ভাগ হয়েছে, এটাও হয়তো পরবর্তীকালে দেখা যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে পামেলা গোস্বামী থেকে শুরু করে পরের ঘটনা শুধু এই এই ব্যাপারই নয়। আপনারা জানেন ভ্যাটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত কোচবিহারের, এই ভ্যাটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত পুরো এলাকাটাই গাঁজা চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। পরবর্তীকালে পুলিশ প্রশাসন অ্যাকশন নিয়েছিল। এই ভ্যাটাগুড়ি ওয়ান, এটা কার অঞ্চল জানেন? বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের বাড়ির এলাকা। অর্থাৎ এখানেও গাঁজা। তাহলে যেখানে বিজেপি সেখানে গাঁজা, যেখানে গাঁজা সেখানে কোকেন, যেখানে কোকেন আবার সেখানে বিজেপি। তাহলে বিজেপি আর গাঁজার এত সুন্দর একটা সম্পর্ক বাংলার মাটিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে চাই, গোটা ভারতবর্ষের ট্রেন্ডই বিজেপি বজায় রাখছে কোকেন আর গাঁজার সাথে তাদের যে যোগাযোগ। আমরা ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে বাংলার মানুষ এই দৃশ্য আজকে দেখছেন সংবাদ মাধ্যমের থ্রুতে, যে একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে গাঁজা নির্ভর রাজনৈতিক দল হয়েছে একটা পশ্চিমবঙ্গের মাটিতে এবং ভারতবর্ষের মাটিতে। ফলে তাদের কোনো বক্তব্যই বাংলার মানুষ আর রাজনৈতিকভাবে সিরিয়াসলি নেবেন না। অলরেডি শুভেন্দুদের মতো লোডশেডিং এ যেটা নেতাদের বক্তব্য তারা নেন না। আর আমার তো চিন্তা হচ্ছে এখন শুভেন্দু অধিকারীর মতো নেতা যাদের নামের আগে এতগুলো টাইটেল বসে গেছে, মাননীয় লোডশেডিং, মাননীয় চোর মহাশয় শুভেন্দু অধিকারী, এখন তার আগে আবার গাঁজাখোরও বসলো। অর্থাৎ মাননীয় গাঁজাখোর চোর লোডশেডিং শুভেন্দু অধিকারী, এত বড় নাম যেভাবে তিনি নামের আগে একের পর এক টাইটেল যুক্ত করছেন, তার নাম লিখতে দুপাতা খরচ হবে আগামী দিনে আমাদের প্রত্যেকের মনে হয়। বংশের নাম তিনি উজ্জ্বল করেছেন, শান্তিকুঞ্জের নাম উজ্জ্বল করেছেন। মাননীয় চোর লোডশেডিং গাঁজাখোর শুভেন্দু অধিকারী বাংলার রাজনীতিতে গাঁজা খেয়ে রাজনীতি করলে বেশি দিন এগোনো সম্ভবপর নয় বলেই আমাদের বিশ্বাস। দেখুন, এই শুভেন্দু অধিকারীরা, বিজেপির নেতারা বিভিন্ন ছবি মাঝে মধ্যে দেখিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে ইত্যাদি ইত্যাদি। তাহলে শুভেন্দুর সঙ্গে তো শাহজাহানের ছবি দেখা যাচ্ছে। শেখ শাহজাহান তিনি যাই করে থাকুন, আমরা এখন পুরোটা ডিটেলটা জানি না, এখন একটা একতরফা শুনে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে তো শুভেন্দু অধিকারীর ছবি দেখা যাচ্ছে। আবার সেই শুভেন্দু অধিকারীর ছবি এই গাঁজা ব্যবসায়ী তার কাছে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, যে বিচ্ছিন্নভাবে কেউ গাঁজা ক্যারি করছে, গাঁজার বাহক, কারুর কাছ থেকে একটা গাঁজা পাওয়া গেল সেরম নয়, যে ঘোষিতভাবে বলছে যে আমার গাঁজা চাষ পারিবারিক ব্যবসা, তাকে কি করে বিজেপি কৃষক নেতা বলে নিয়ে নেয়? এটা আচমকা কেউ মানে গাঁজা কিছু কোথা থেকে কিনেছে, কাউকে সাপ্লাই দিচ্ছে, একটা অসাধু ব্যবসায় জড়িয়ে পড়েছে, ব্যাপারটা সেরম নয়। এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা আছে। তিনি বলছেন যে আমার গাঁজার চাষ পারিবারিক ব্যবসা, গাঁজার চাষ। তারপরে যদি বিজেপি নেতারা নেন এবং তারা যদি তারপরে একের পর এক বিজেপি নেতার সঙ্গে তাদের ছবি থাকে, তাহলে তো এটা ঘটনাচক্র বলা যাবে না, জানতাম না বলতে পারবেন না। যার পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজার চাষ, তো তাহলে বিজেপি নেতাদের মানতে হবে যে গাঁজার চাষ জেনেই তারা তাকে দলে নিয়েছেন এবং গাঁজা ব্যবসায়ী স্ত্রীকে নমিনেশন দিয়েছেন পার্টির। গাঁজাখোর বিজেপি
গাঁজা ব্যবসায়ী স্ত্রীকে পার্টির নমিনেশন দিয়ে পঞ্চায়েত সদস্য করেছে। ফলে আমরা পুলিশকে অনুরোধ করব যে এই সঙ্গে যাদের যাদের ছবি আছে তাদেরকে এই মামলায় ইনক্লুড করা হোক, এবং এদের সঙ্গে কি সম্পর্ক, এরা ব্যবসাটা বাড়াতে সাহায্য করেছে, দলে কেন নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে, নাকি এদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে, নাকি এদের কাছ থেকে গাঁজা সেবনজনিত কোনো সম্পর্ক তৈরি হয়েছিল, পুরো দস্তুর এর তদন্ত হওয়া প্রয়োজন। এই তো দিলীপ বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, আরো নানা ধরনের বিজেপির নেতারা, স্বপন দাশগুপ্ত আছেন, স্বপন দাশগুপ্ত, রাহুল সিনহা, সবাই আছে। মানে বিজেপির নবীন প্রবীণ সবাই আর কি। নবীন প্রবীণে কোনো ভাগাভাগি নেই। পারিবারিক ব্যবসা না, বাবার আমল থেকে চলছে গাঁজা ব্যবসা। ফলে বাবার আমল থেকে সিনিয়ররা নিয়ে এসছেন, আর ওর আমল থেকে তারপরে যারা এসছে তারা নিয়েছে। আর কিছু? হুম। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তো একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে যা বলার বলে দিয়েছেন। সেখানে ভোট শতাংশে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফলে মানুষ, আসামের সেই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছেন, বেঙ্গল মডেলকে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের মডেল, সেটা তারা ওখানে অ্যাকসেপ্ট করছেন। সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তথ্য পরিসংখ্যান দিয়ে ফুটিয়ে তুলেছেন। দেখুন, এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্লিয়ার করে দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার, সব ধর্মকে আমরা সমানভাবে সম্মান করি। রামচন্দ্র ভগবান হিসেবে তাকে অনেকে মানেন, পুজো করেন, 100 বার করবেন, কেন করবেন না? রামচন্দ্র ভগবান। কেউ হৃদয়ে পুজো করেন, কেউ বাড়িতে পুজো করেন, কেউ মন্দিরে পুজো করেন। রামচন্দ্রকে শ্রদ্ধা এবং পুজো নিয়ে তো কারুর কোনো বিতর্ক নেই। বিষয় হচ্ছে ভোটের দিকে নজর রেখে রাজনীতিতে রামচন্দ্রকে অপব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ভগবানকে ভগবানের জায়গায় না রেখে নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। শঙ্করাচার্য, পুরীর শঙ্করাচার্য শ্রদ্ধেয় নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ, তিনি যেটা বলেছেন, তিনি ধর্মের কথা বলেছেন, যে একদিকে মন্দিরটা সম্পূর্ণ হয়নি, দুই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা কে করবে। যদি ধর্মই মানতে হয়, যদি পুজো অর্চনার রীতি মানতে হয়, যদি শাস্ত্র মানতে হয়, তাহলে প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন? কোন পুরোহিত, কোন সেবায়েতরা? তার বদলে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা করতে চান, তাও আবার অসমাপ্ত মন্দিরে, সেটা পুরীর শঙ্করাচার্যের বিশ্লেষণে সেটা সঠিক নয়, ধর্মীয় আচার নয়। ফলে এটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে বলতে হচ্ছে না। তো নরেন্দ্র মোদী তো পুরীর শঙ্করাচার্যের থেকে বড় হিন্দু নন। জেপি নাড্ডা তো পুরীর শঙ্করাচার্যের থেকে বড় হিন্দু হয়ে যাননি। তারা হিন্দুত্বকে নিয়ে রাজনীতির ব্যবসা করছেন, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। আর পুরীর শঙ্করাচার্য বলছেন ধর্মীয় রীতি মেনে
প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না, সেই কারণে তারা এটি অনুমোদন করছেন না। এ তো স্পষ্টভাবে এর ব্যাখ্যাটা সামনে চলে এসছে। দেবাংশু বল। না দেখুন, প্রথমেই যেটা কুণালদা বললেন আর কি, রামচন্দ্রকে ইলেকশন এজেন্ট হিসেবে কাজে লাগানো, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে কথাটা বলেছেন উন্মাদ, বাস্তবিক অর্থে তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। বাড়ি সম্পূর্ণ হওয়ার আগে গৃহপ্রবেশ কোথায় হয় আপনারা বলুন তো? সেখানে ভগবানের মন্দির আমরা তৈরি করছি, এবং বারংবার একটা কথা বলা হচ্ছে রামলালা আসছেন। রামলালা আছেন আমাদের মাঝে, রামলালা অলরেডি বিরাজ করছেন আমাদের মাঝে, তাকে নতুন করে আনার দরকার নেই। তার বাড়ি তৈরি করে তার প্রাণ প্রতিষ্ঠার যে ব্যাপার, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করছেন আপনি বাড়ি তৈরি না করে। তার মাথার ছাদ সম্পূর্ণ হয়নি, সেখানে আপনি তাকে প্রবেশ করাচ্ছেন। তার মানে কি? তার স্পষ্ট অর্থ হচ্ছে যে লোকসভা ইলেকশনের আগে আমাকে এই কাজটা করতে হবে। লোকসভা ইলেকশনে যদি ফল পেতে হয় তাহলে রামের বাড়ি তৈরির অপেক্ষা করা যাবে না, কারণ রামের বাড়ি তৈরি হয়ে গেলে তো ভোটটাও হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে এই অঙ্ক ভারতবর্ষের সমস্ত হিন্দুরা চিন্তা করছেন, যে যে রাজনৈতিক দল রামলালার বাড়ি তৈরি হওয়ার আগে তাকে সেখানে প্রবেশ করিয়ে, এবং সবচেয়ে বড় কথা পুরোহিতদের তোয়াক্কা না করে রাজনৈতিক ব্যক্তিরাই ধর্মের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, এটা একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে। আর যাই হোক, এরা প্রকৃত ধার্মিক নন। আমি বারবার বলি, বিজেপি এ রাজ্যের ভারতবর্ষের হিন্দুদেরকে কিভাবে ট্রিট করে সবচেয়ে সহজ উপায় বোঝার, আপেল খাওয়ানো খাসি। আপেলকে খাসি খাওয়ানো হয়, খাসিকে আপেল খাওয়ানো হয়, খাসি ভাবে বোধহয় আমায় খুব ভালোবাসে। কিন্তু এটা কেউ বোঝেন না যে ওই আপেলটা খাওয়ানো হচ্ছে সেটা খাসির ভালোর জন্য নয়, মাংসটা যেন নরম হয়, পরের দিন খাসিকে কাটবে। এটা হচ্ছে নরেন্দ্র মোদী, ইনি দেশের মানুষকে জন্তু জানোয়ারের মতো ভাবছেন। প্রথমে একটা রাজনৈতিক টোপ দিচ্ছেন, আবেগ দেখাচ্ছেন, মাথায় হাত বোলাচ্ছেন, অনেকে হয়তো ভোটও দিয়েছেন দুবার, কিন্তু তৃতীয়বার আর সেই ভুলটা হবে বলে আমরা বিশ্বাস করি না। আর শঙ্করাচার্য আমাদের কাছে অবশ্যই নরেন্দ্র মোদীর চাইতে অনেক বড় হিন্দু। দেখুন, এই গোটা বিষয়টা, রাহুল গান্ধী কংগ্রেসের নেতা, তাদের কর্মসূচি তারা নিতেই পারেন, যে কোনো দল তাদের কর্মসূচি তারা নিতেই পারেন, কিন্তু এই বিষয়ে, এই জোটের বিষয়টা পুরোদস্তুর আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। যা কমিউনিকেশন ইত্যাদি আলোচনা চলছে শীর্ষ নেতৃত্বের পর্যায়ে, ফলে এই বিষয়ে আমরা আলাদা করে কোনো মন্তব্য করব না। দেখুন, বিজেপি, তাদের তো মানুষের মধ্যে হাঁটার কোনো জায়গা থাকে না। তার কারণ হচ্ছে তারা অযোধ্যা মানে তারা রুটি কাপড়ার মাকানের লড়াই থেকে সরে গিয়ে শুধু ধর্মমুখী একটা বিভ্রান্তিকর প্রচারের দিকে যেতে চায়। সেখানে রাহুল গান্ধী তাঁর দলের কর্মসূচি করতে পারেন। আমরা দেখেছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে নবজোয়ার যাত্রা করেছেন, দিনরাত ঝড় জল বাড়ি ঘর ছেড়ে। ফলে এরা তো মানুষের মধ্যে থাকেন, এটা তো মানুষের জন্য, মানুষের অধিকারের লড়াইতে, রুটি কাপড়া ওর মাকানের লড়াইতে। ফলে বিজেপির তার সঙ্গে এই বিজেপির হচ্ছে মেকি হিন্দুত্ব, বিজেপি হচ্ছে জালি হিন্দু, মেকি হিন্দু, তাদের সঙ্গে এটা বনবে না। বিজেপির রাজনীতিটা সংখ্যা গুরু বা সংখ্যা লঘু কারুর পক্ষে ভালো না। মানুষকে শুধু ভেদাভেদ করে দেওয়ার রাজনীতি, তাদের ধর্মের ব্যাখ্যাটাই সম্পূর্ণ মানবিকতার বিরুদ্ধে। তোমরা টিভিতে দেখালে দেখবো, আমরা নিশ্চয়ই তাদের তাদের দল, তাদের কর্মসূচি, এখন তারা যদি কোনো যোগাযোগ করেন বা কিছু করেন, আমাদের দলের সর্বোচ্চ একদম। নেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী হবে। আমরা শুধু এইটুকু আশা করব যে পশ্চিমবঙ্গের মাটি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা তৃণমূল কংগ্রেস দিয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে হারানো যায় 2021 সালেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে কংগ্রেস সে সময় সিপিএম এর সঙ্গে জোট করে আলাদা লড়তে গিয়ে শূন্য পেয়েছে। তাই না, আইএসএফ এর সাথেও। হ্যাঁ, আইএসএফ এর সঙ্গেও তারা শূন্য পেয়েছে। ফলে এটা গণতান্ত্রিক রাজ্য,
রাহুল গান্ধী আসতে পারেন, যে কোনো দল যে কোনো কর্মসূচি করতে পারেন, কিন্তু এটা যেন মাথায় থাকে যে এখানে বিজেপি বিরোধী লড়াইটা তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। ফলে বিজেপি বিরোধী যে স্রোত, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে। ফলে সেই বিধানসভা ভোটের রেজাল্টের রিপোর্ট কার্ডের বেস লাইনটা যেন সকলের মাথায় থাকে। Sir, এটা একবার English. Mallikarjun Kharge invited India bloc netas will allies join Rahul's yatra. I can't comment on that right now because our Supremo, Ms. Mamata Banerjee, she is looking after the issue, especially the communication with the India allies parties. So in proper time, Mamata Banerjee will inform you. সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছে। সুকান্ত তৃণমূল থেকে শুরু করে শ্রমিক পর্যায়ে একেবারে জেপি নাড্ডা পর্যন্ত সবাই, কেউ হনুমান মন্দিরে, কেউ রাম মন্দিরে, কেউ শিব মন্দিরে গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই অভিযান চালাচ্ছে। এটাকে তৃণমূল কিভাবে দেখছে? আমরা কিছুই দেখছি না। তার কারণ হচ্ছে ওনাদের উচিত আগে দলটাকে সাফাই করা। একদম দলটাকে আগে সাফাই করুক, ঝাড়ু দিয়ে তাড়ান শুভেন্দু অধিকারীকে, চোর শুভেন্দু। শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি, শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল বিজেপি, এফআইআর করেছে বিজেপি, এই সিবিআই। তো ফলে বিজেপি তার মধ্যে চোর, তার মধ্যে মাদক ব্যবসায়ী, আর অন্য দলের যাদের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বিজেপি চোর বলতো, সেইগুলো এখন বিজেপির দলের নেতা। তো তাহলে আগে ওইখানে ঝাড় দিক, ওখানে ঝাড় দিক, ওখানে ঝাড় দিক। দিলীপ বাবুর এই সুযোগ, শুভেন্দুর পেছনে ঝাঁটা নিয়ে তাড়া করে গান গান, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, এই সুযোগ দিলীপ ঘোষ আর পাবেন না। সুভাষ সরকার এক্স এমপির লেটার হেডটা ছাপিয়ে রাখুন বাঁকুড়া থেকে। যদি উনি আদৌ নমিনেশন পান, তাহলে প্রাক্তন সাংসদের লেটার হেডটা ছাপিয়ে রাখুন। আর 2-3 মাস ভোট হওয়া অবধি উনি সাংসদ আছেন, ফলে এই অবান্তর কথাবার্তাগুলো বলছেন। আর ওনাকেই তো ওনার পার্টির লোকজন সাফাই করার জন্য উদ্যত হয়েছিলেন। ওই বাবা, তোমাদের ক্যামেরা ঘুরছে। ও, মাননীয় সুভাষ সরকার, তৈরি থাকতে হবে তো, ডবল ইঞ্জিন প্রেস কনফারেন্স। মাননীয় বিজেপি সাংসদ সুভাষ সরকারকে তো তারই দলের কর্মীরা বিভিন্ন রকম বস্তু নিয়ে তাড়া করেছিলেন, সেই দৃশ্য আমরা দেখেছিলাম। তাকেই দরজা বন্ধ করে রেখে দিয়েছিলেন। ফলে তিনি তৃণমূলকে সাফাই করার আগে তার দলের কর্মীরা তো বাঁকুড়া থেকে তাকে সাফ করে দিতে উদ্যত হচ্ছে। ফলে সুভাষ সরকারের এই দৃশ্যগুলো আগে দেখা উচিত, এবং তার এই জায়গাটা দেখা উচিত যে তিনি নিজে আগে বিজেপির থেকে টিকিটটা হাসিল করতে পারেন কিনা বাঁকুড়া লোকসভার জন্য, তারপরে তিনি তৃণমূল কংগ্রেস নিয়ে কথা বলবেন। দেখুন, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবেই একটা কথা আমরা সংবাদ মাধ্যমেই দেখছিলাম যে শুধু পুলিশ নয়, বিএসএফও তাদেরকে খুঁজছেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে, ঘটা করে নরেন্দ্র মোদী তো বিএসএফ এর যে এখতিয়ার সেটা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছিলেন, যেন বিএসএফ আরো বেশি ঘুরতে পারে, আরো বেশি খুঁজতে পারে সেই কারণে। আর সেই 50 কিলোমিটার আপনি যদি দেখেন, তাহলে গোটা সুন্দরবন এলাকায় কিন্তু 50 কিলোমিটার আওতার মধ্যে চলে আসে। সেক্ষেত্রে এই প্রশ্নটা বিএসএফ এর দিকেও থাকে, কিন্তু তারাই বা কেন খুঁজে পাচ্ছেন না? বক্তব্যের জায়গাটা হচ্ছে, আমরা অ্যারেস্ট করছি, আমাদের প্রশাসন সন্দেশখালির ঘটনা ইতিমধ্যে আপনি যেরকম বললেন গ্রেফতার করেছে অনেকজন মানুষকে। শেখ শাহজামানের তার খোঁজ চলছে, তিনি অ্যাবসকন্ডিং রয়েছেন, স্বাভাবিকভাবেই বিএসএফও খুঁজছে, রাজ্য পুলিশও খুঁজছে। কিন্তু বিজেপির সাথে আমাদের একটা মূল তফাতের যে জায়গাটা, যে ব্রিজভূষণের মতো লোকেদের নরেন্দ্র মোদী কোলে বসিয়ে দোল খাওয়ান, যার বিরুদ্ধে অভিযোগ ওঠে অলিম্পিক জয়ীদের বিরুদ্ধে যৌন নির্যাতন করার, যে মন্ত্রী কৃষকদের উত্তরপ্রদেশে পিষে মেরে দেয়, সেই মন্ত্রীর ছেলে তার বাবা হওয়া সত্ত্বেও সেই মন্ত্রীকে কোলে বসিয়ে দোল খাওয়ান। এই বিজেপির নেতারা নারী পাচার থেকে, মানব পাচার থেকে কয়েকদিন আগে খুনের মামলায় যার জামিন খারিজ হয়ে গিয়েছে, সেই নিশীথ প্রামাণিককে নিজের মন্ত্রিসভার সদস্য করে রেখে দেন। শুভেন্দু অধিকারীকে চোর বলার পর, ছ্যাঁচড় বলার পর, নিজেরা প্রেস কনফারেন্স করার পর তারপরে তাকে বিরোধী দলনেতা করে পুরস্কৃত করেন। হেমন্ত বিশ্ব শর্মাকে সারদার চোর বলে নিজেরা লিফলেট বিলি করেন কংগ্রেসে থাকাকালীন, তারপরে সরকারে এসে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন, তারপরে তাকে মুখ্যমন্ত্রী করেন। নরেন্দ্র মোদী ক্রিমিনালদের কোলে বসিয়ে দোল খাওয়ান। মেহুল চোকসি, ললিত মোদী, নীরব মোদী, এরা যে পালিয়ে গেল, কেন্দ্রীয় সরকার কি ধরে আনতে পেরেছে?
তারা পশ্চিমবঙ্গের সরকার কেন শাহজাহানকে খুঁজে পাচ্ছে না পুলিশ, এই প্রশ্ন করার আগে নরেন্দ্র মোদী কেন না নিজের মেহুল ভাই, ললিত ভাই আর নীরব মোদীকে খুঁজে পাচ্ছেন, এই প্রশ্নটা তো দেশের মানুষ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো শাহজাহানকে ভাই বলে ডাকেনি, নরেন্দ্র মোদী এদেরকে নিজের ভাই বলে ডেকেছেন, মেহুল ভাই, ললিত ভাই। তাদেরকে বিদেশ থেকে এখনো আনতে পারছেন না কেন, এই উত্তরটাকে দিন। রাজ্যপালের স্পষ্ট বক্তব্য যে শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয়, অবস্থান স্পষ্ট করুক সরকার। দেখুন, এটা তো সরকারের অবস্থান স্পষ্ট করার ব্যাপার না, অপরাধী কি অপরাধী নয় এটা যদি প্রশাসন প্রথমেই বলে দিত। এক মিনিট, কে রাজ্যপাল এটা জিজ্ঞাসা করার? হু ইজ গভর্নর? এই প্রশ্নটা জিজ্ঞাসা করার গভর্নর কে? যদি কোথাও কোনো কেস, কাউন্টার কেস কিছু হয়ে থাকে, সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, অ্যাবসলিউটলি। তারপরে সেটা কোর্টে যাবে, কোর্ট ডিসিশন নেবেন যে তিনি অপরাধী কি অপরাধী নন। গভর্নর তিনি কি করে জিজ্ঞাসা করতে পারেন যে অমুক ব্যক্তি অপরাধী কি অপরাধী নয়? এইটা জিজ্ঞাসা করার কোনো এখতিয়ার গভর্নরের নেই। গভর্নর এটা বলতে পারেন ওখানে কোনো একটা ঘটনা ঘটেছে, রাজ্য সরকার দেখুক, দেখে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তারা রিপোর্ট দিয়ে দেবেন, রাজ্য সরকার দিয়ে দেবে। রাজ্য সরকার যেটা দেবাংশু বলল চলছে, কেন গভর্নর দেখতে পাচ্ছেন না? এত জিজ্ঞাসা করছেন কেন? শুভেন্দুকে ডেকে জিজ্ঞাসা করুন না। শাহজাহানের সঙ্গে তো শুভেন্দুর ছবি দেখা গেছে, শুভেন্দুর ছবি বাইরে এসছে। তাহলে শাহজাহান অপরাধী নাকি অপরাধী নয়, কেমন দেখতে, কি করেন, সেটা শুভেন্দু অধিকারীর কাছ থেকে জেনে নিন। সে তো শুভেন্দু এটাও বলে দিতে পারে যে কোথায় গেলে শাহজাহানকে পাওয়া যাবে। আর তিনি সাংবিধানিক প্রধান, তার সংবিধান সম্পর্কে এই ন্যূনতম নলেজটা তো থাকা উচিত যে কেউ অপরাধী কি অপরাধী নন এটা চোখের দেখায় বলা যায় না। বিজেপির নেতা নেত্রীরা তৃণমূলের নেতা নেত্রীদের যেভাবে দাগিয়ে দিচ্ছেন বিভিন্ন ঘটনায়, রাজ্যপাল যদি সেই ঘরেরই প্রোডাক্ট না হয়ে থাকেন তাহলে তিনি এরকম কথা বলতে পারতেন না। একটা ডিউ প্রসেস থাকে, কোর্ট থাকে, তারপরে গিয়ে জানতে পারা যায় কেউ অপরাধী কি অপরাধী নন। বিজেপির নেতারা জ্যোতিষ হতে পারেন, আমরা নই। জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট কবে ঘোষণা হবে ঠিক করেননি, কবে হয় হবে তাও বলেনি। বিজেপির বোলপুরে সেখানে আজকে একটি সাংগঠনিক মিটিং ছিল তাদের, সেখানে জেলা ইনচার্জ সুজিত দাস তিনি বলে দিলেন 10ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত 8 দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। দেখুন, এটা এখন সে অবান্তর সবজান্তা ভাব দেখিয়েছেন নাকি আগাম খবর বিজেপির কাছে থাকছে, এটা তো সময় বলবে। কিন্তু এটা প্রমাণিত সত্য যে নির্বাচন কমিশন, কেন্দ্রের যে নির্বাচন কমিশন, সেটা পুরোদস্তুর বিজেপির কাজে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বিজেপির কাছে তার খবর পৌঁছে যাবে, আগাম খবর যাবে, এ তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এর আগের বারও 2021 সালে করোনার সময় আমরা বারবার বলেছিলাম সংক্রমণ ছড়াচ্ছে, 8 দফায় ভোট করবেন না, গা জোয়ারি করে 8 দফায় ভোট করিয়েছে, হেরেছে। কিন্তু এবার যদি সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই ধরনের কোনো কাজ করার চেষ্টা হয়, তো আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তাকেও সরিয়ে কেন্দ্রীয় নির্বাচনটাকে নিজের রাজনৈতিক মুঠোর মধ্যে আনার জন্য বিচার ব্যবস্থার প্রতিনিধি, সর্বোচ্চ প্রতিনিধিকে সরিয়ে সেখানে বিজেপি একজন মন্ত্রীকে আনতে চায়, তাদের দলের লোককে আনতে চায়। অর্থাৎ অলরেডি তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনটা একটা দলীয় রাজনীতি, বিজেপির রাজনীতির আখড়া হয়ে যাচ্ছে। ফলে সেখান থেকে তাদের খবর যেতেই পারে। না, দুটো অপশন হতে পারে, এক হচ্ছে ওরকম ভাবে খবর গিয়ে থাকতে পারে, আর দ্বিতীয় অপশন হয়ে থাকতে পারে যে গাঁজার ভাগ হাওড়া থেকে শুধু কাঁথিতে যায়নি, বোলপুরেও গেছে। এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার, তদন্তের ব্যাপার। এটা এইভাবে দলের তরফ থেকে তো এই মুহূর্তে কিছু বলার নেই। দেখুন, যদি কোনো ন্যায্য চাকরি প্রার্থী চাকরি অপেক্ষায় থাকেন, তাহলে তার অভিমান বা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে জটগুলি হয়ে আছে সেই জটগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান হয়ে যাতে নিয়োগ প্রসেস শুরু হয়, তার সমস্ত চেষ্টা রাজ্য সরকার করছে। সরকারি যে সংস্থাগুলির অধীনে এগুলি হচ্ছে সেগুলি তারা করছেন। ফলে এখন এই শীতের দিনে কোনো ধর্ণা বা নিজেদের উপর নিজেদের কোনো শাস্তি দেয়া, এ করা, এগুলো
অ্যাভয়েড করে আলোচনার মাধ্যমে এবং আইনের দরজা থেকে যতটা জট খুলে যাওয়া সম্ভব সেটা হলেই ভালো। চাকরি প্রার্থীরা বলছেন যে 1036 দিনে করেছে আন্দোলন, বিহার পারছে চাকরি দিতে, বাংলা পারছে না। এই প্রশ্নটি এখন সব থেকে বড় হয়ে আসছে। চাকরি প্রার্থীরা বলছেন যে সরকারের যদি সদিচ্ছা থাকে সরকার নিশ্চয়ই পারবে। সরকারের সদিচ্ছা আছে, সেই কারণেই আলোচনা চলছে, সেই কারণেই জট খোলার চেষ্টা হচ্ছে। জটগুলো এত গুরুতর জট হয়ে আছে এবং সেখানে প্রতি পদক্ষেপে রয়েছে, প্রতি পদক্ষেপে আইনি বাধা রয়েছে, সেগুলিকে ক্লিয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব সেই জট খোলা যায় তার চেষ্টা চলছে। এবং সুখে আমার প্রশ্ন করেছেন এবং সুখে মুর্শিদাবাদে গিয়ে রাহুল সিনহা তিনি বলেছেন যে বিজেপি কার্যকর্তাদের উপরে হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে। এটা পরিষ্কার করে বলে দিচ্ছি, যারা বিকাবিকের আগে পর্যন্ত বিজেপির উপরে হামলা চালিয়েছেন আজকে সেই নেতারা বাড়ি থাকতে পারছেন না। সিবিআই ধাক্কা তারাই আজকে এলাকা ছাড়া। কি বলবেন? দেখুন, বক্তব্যের জায়গা হচ্ছে, এটা শুধু রাহুল সিনহা বলেননি, এই একই কথা বিজেপির একজন সাংসদ লোকসভায় দাঁড়িয়েও বলেছিলেন। যখন একজন বিরোধী সাংসদ প্রতিবাদ করছিলেন কোনো একটা ইস্যুতে, তখন তিনি দাঁড়িয়ে বলেছিলেন, চুপচাপ बैठ যা, তোমারে ঘর মে ভি ইডি চলা যায়গা। অর্থাৎ চুপচাপ বসে পড়ুন, নাহলে আপনার ঘরেও ইডি চলে যাবে। অর্থাৎ যে কোনো প্রতিবাদ আন্দোলনের বিরুদ্ধে ইডি যে তাদের অস্ত্র, সিবিআই যে তাদের অস্ত্র, সেটা বিজেপির সেই সাংসদ লোকসভাতে এবং আজকে রাহুল সিনহা এই ব্যাপারটা প্রমাণ করে দিচ্ছেন। দেখুন, আমি আবার বলছি, বিজেপির নেতা নেত্রীরা এখন যে কথাই বলছেন, তার মধ্যে কত শতাংশ রাজনৈতিক বোধ থেকে আর কত শতাংশ এই গাঁজার অংশীদারিত্ব থেকে, এটা এখন বলা খুব মুশকিল। তবুও রাহুল বাবু যদি তার রাজনৈতিক জায়গা থেকে এই কথাটা বলে থাকেন, তাহলে রাহুল সিনহাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারটা আরো একবার এস্টাবলিশ করে দেওয়ার জন্য। যেটা আমরা বলি বারংবার, যে ভারতীয় জনতা পার্টি যে কোনো ইস্যুতে সিবিআই এবং ইডিকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকেন। না হলে কোনো বিজেপি নেতার যদি কোনো তৃণমূলের নেতা দ্বারা আক্রান্ত হন, কিংবা উল্টোটাও হয়ে থাকে, সেটার তদন্ত বা সেটার ফয়সলা তো পুলিশ করবে, সেটার জন্য আদালত রয়েছে, সেটার জন্য তো সেন্ট্রাল এজেন্সির মাঝখানে ঢোকার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। তার মানে এই সেন্ট্রাল এজেন্সির কথা বলে তিনি থ্রেট দেখাতে চাইছেন। যেভাবে একসময় আর্মির কথা বলে দিলীপ ঘোষ থ্রেট দেখিয়েছিলেন, চক্রাবকরা পোশাক পরে দাদার পুলিশ আসবে, ঠিক যেভাবে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপি এমপি থ্রেট দিয়েছিলেন, আজকে রাহুল সিনহা ওই একই থ্রেট দিচ্ছেন। ফলে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলার মানুষের কাছে বিজেপির এই কেন্দ্রীয় সংস্থার রাজনীতিটা পুনরায় বেআব্রু করে দেওয়ার জন্য। শওকত মোল্লা আজকে ভোটরা এলাকায় গিয়ে বলেছেন যে বিরোধীদের ঘৃণা আরাম করে দেবো, দেওয়ার হুমকি আছে। প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে জনগণ নিজের এলাকায় শান্তি তুলে নেবে, শাস্তি এবং ঘৃণা আরাম করে দেবো, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে। না না, এটা কিছু দুষ্কৃতী এলাকায় কোনো সমস্যা তৈরি করছিল, এটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। এটা একজন সাংগঠনিক নেতা সেই এলাকায় যদি বারবার কোনো দুষ্কৃতী রাজনৈতিক মদতপুষ্ট এসে আপত্তিকর কাজ করেন, সেক্ষেত্রে কোনো মন্তব্য হয়ে থাকতে পারে। তার আগের গোটা বক্তব্যটা না জেনে আলাদা করে তো কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু কেউ যদি এলাকাটাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, তো উনি নিশ্চয়ই সেই ধরনেরই একটা কোনো পাল্টা চাপের কথা বলেছেন। একটা প্রতিবেদন সুকান্ত মজুমদার বলছেন বহরমপুর লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে এই সিটটায় এবং তারা সব রকম প্রস্তুত এখন। বিজেপির প্রার্থী তো অধীর চৌধুরী, অধীর চৌধুরী তো নরেন্দ্র মোদী স্নেহধন্য বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, বিজেপির প্রার্থী। তো সেই হিসেবেই ওই ধরনের কথাবার্তাগুলো মুখ থেকে বেরোয়। বিজেপিকে ওসব ভাবতে হবে না, বিজেপির আগের বার যেগুলো ছিল সেগুলোও বিজেপির কাছে থাকবে না। এখন অজিতটা যেটা অলরেডি বলছেন যে বাংলায় কংগ্রেসের তৃণমূলের আসন সংখ্যা যেটা ঝুলে রয়েছে, তৃণমূলের কাছে ভিক্ষা চায় না কংগ্রেস, এবং কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলছে। তৃণমূলের কাছে ভিক্ষা চায় না তো খুব ভালো কথা। তো তৃণমূলের আলাদা লড়েছিল তো 2021 সালে, সিপিএম এর ভিক্ষা চেয়ে, আইএসএফ এর ভিক্ষা চেয়ে, তাদের পায়ে ধরে। তাহলে অধীর চৌধুরী কটা আসন পেয়েছিলেন? 0 পেয়েছিলেন কেন? তৃণমূলের ভিক্ষা চাই না, আমরা আলাদা লড়ে নেবো, ওই তো দম। বুকে নেই দম, খাবে চমচম। তো কি করবে ও? আলাদা তো লড়তে গেছিল সিপিএম, বামফ্রন্ট, আইএসএফ এসব নিয়ে, 0 পেয়েছিলেন। তার সঙ্গে এত কথা আসে কোত্থেকে? বিজেপির বিরুদ্ধে লড়াইটা তো তৃণমূল কংগ্রেস দিয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে, অধীর চৌধুরী 0 পেয়েছে। বিজেপির দালাল এ রাজ্যে বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। তৃণমূল লড়ছে বিজেপির বিরুদ্ধে, আর তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রক্তাক্ত হাত, সেই হাতটাকে ধরছে এই কংগ্রেস। কংগ্রেসের সাধারণ কর্মীরাও অধীর চৌধুরীকে বিশ্বাস করেন না। শান্তনুল হামলা
মায়ানমার চলে গিয়েছে রোহিঙ্গাদের খুঁজতে। না, আমার কথা হচ্ছে বিজেপি নেতাদের কাছে যদি এত ইনফরমেশন থাকে, একজন বলছেন তিনি নাকি দুবাইতে আছেন, কেউ বলছেন মনে মনে বলছেন সিঙ্গাপুরে আছেন, কেউ বলছেন মায়ানমারে আছেন, কেউ বলছেন বাংলাদেশ চলে গিয়েছেন, তার মানে তো ইনফরমেশন বিজেপির কাছে আছে। সেই ইনফরমেশন তারা স্টেট গভর্নমেন্টকে সাপ্লাই করছেন না কেন? বিজেপির কাছে যদি এত ইনফরমেশন থাকে, তারা আমাদের দিতে হবে না, তারা বিএসএফ কে সেই ইনফরমেশন দিচ্ছেন না কেন? আর সবচেয়ে বড় কথা, সে যদি বিদেশে চলে যায়, রাজ্য সরকারের তো আর কোনো রোল থাকে না, এবার পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের রোলের আন্ডারে চলে আসে। তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টকেই বা সেই তথ্যটা দিচ্ছেন না কেন? বিজেপি নেতারা সবই জানেন, অথচ তারা বলছেন রাজ্য সরকার কেন খুঁজে পাচ্ছে না। বিজেপি নেতারা এটাও জানেন বিদেশে চলে গেলে রোল সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা প্রশ্ন করছেন রাজ্য সরকারকে। আবার বলছি, হাওড়া থেকে অনেকটা গাঁজা সাপ্লাই হয়েছে। বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে আজকে বিজেপি মহিলা মোর্চা তারা অকারণ অশান্তি করছে, ও মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে না, মিথ্যাচার করছে। ঠিক আছে। Sir, close aide and top Neta quits. Milind Deora resigns from Congress, likely to join Shinde Seva. বল। Yeah. মিলিন্দ দেওয়ার। Close aide and top Neta quits. Milind Deora resigns from Congress, likely to join Shinde Seva. That we have joined already. आई थिंक दिस इज द इंटरनल मैटर ऑफ कांग्रेस, एंड कांग्रेस को ये सोचना पड़ेगा कि अपने नेता को कैसे पकड़ के रखा जाए। पहले अपने नेता को पकड़ के रखे, फिर बंगाल में 8 9 10 सीट की बात करें। ঠিক আছে। কি কি বন্দর কর্তৃপক্ষ তৃণমূলের একজন কাউন্সিলরের কাছে আজকে কোর্টে গেছে যে কাজ করতে দিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ বন্দর বাধা সৃষ্টি করছে। বন্দর কর্তৃপক্ষ তো বিজেপির কথায় চলে, ওটা তো কেন্দ্রীয় সরকারের। ফলে সেখানে তারা রাজনৈতিক উদ্দেশ্যে সব করছে কি করছে না, তারা হয়তো এমন কোনো আপত্তিকর কাজ করছিল, সেই জায়গাটা তৃণমূলের কোনো কাউন্সিলর বাধা দিয়েছে, তার বিস্তারিত না জেনে এইভাবে বলা সম্ভব না।